then this is apparently an arm of the Lashkar-e-Toiba that has taken accepted that this is our attack. Right? It's called the resistance force. It's an arm of the Lashkar-e-Toiba. Now, if the general makes this statement and an arm of a Lashkar-e-Toiba is doing this, and that they are all located in Pakistan, so it's an act of terrorism by the state. It's state-sponsored terrorism. Now, under our Terrorist Act, you can proscribe terrorist organizations. If it's state-sponsored terrorism, Pakistan should be proscribed as a terrorist organization. And those responsible for this should be prosecuted in the International Criminal Court. এই লোকটা যে চূড়ান্ত লেভেলের ধান্দাবাজ সেটা এতদিনে সারা ভারতবর্ষ জেনে গেছে, কিন্তু যখন কাশ্মীরে এরকম জঙ্গিহানা হয়েছে এবং শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে সেখানকার পর্যটকদের বেছে বেছে গুলি করা হয়েছে, এই রকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে দেশ যাচ্ছে, গোটা দেশ যখন ক্ষোভে ফুঁসছে, তখন এই জেহাদিদের, এই সন্ত্রাসবাদীদের বাঁচাতে সেখানেও যে শয়তানি চাল চালবেন এটা বোধহয় কেউ এক্সপেক্ট করতে পারেনি। আর সেটাই করে দেখালেন এই মহান আইনজীবী কপিল সিব্বাল। কেন তাকে ধান্দাবাজ বলা হয় জানেন? যখন কংগ্রেস ক্ষমতায় ছিল তখন সেই ক্ষমতার ক্ষীরটা খেতে কংগ্রেসের টিকিটে জিততেন এবং কেন্দ্রের মন্ত্রীও হয়েছিলেন। তারপর যখন কংগ্রেস ক্ষমতা থেকে সরে গেল তখন নিজের পকেটটা দেখতে, নিজের ধান্দাটা দেখতে তিনি কিন্তু কংগ্রেসটা ছেড়ে দিলেন এবং সমাজবাদী পার্টির সমর্থনে তিনি রাজ্যসভার সাংসদ হয়ে গেলেন। একবারও তার বাদল না। এবং ভারতবর্ষের যেখানে যত চোর, চিটিংবাজ, 2 নম্বরই দুর্নীতিবাজ আছে, তারা যখন ফেঁসে যায়, তাদেরকে যখন তদন্ত হয় এবং তাদের জেলে যাওয়ার জায়গা হয়, তখন তাদের মসিহা হয়ে আইনি পরামর্শ দিতে চলে আসেন এই কপিল সিব্বাল। এবং এসে যাওয়ার পর মামলায় যদি জিততে পারেননি, কেননা এই চোর চিটিংবাজদের বিরুদ্ধে তো সমস্ত প্রমাণ আছে। একটাই যেটা তিনি করেন সেটা হচ্ছে ওই গোল গোল কথাবার্তা বলে আইনের প্যাঁচ পয়জার কষে এবং তার মতো তার ডিএনএতে যাদের কংগ্রেসের জিনিস আছে তাদের সঙ্গে হাত মিলিয়ে সে মামলাগুলোকে একটু ডিলে করে দেন। এই অভিযোগ তার বিরুদ্ধে ওঠে, কিন্তু বাঁচাতে শেষ পর্যন্ত কাউকে পারেন না। কিন্তু তা সত্ত্বেও এই যে জেলে যেতে হচ্ছে না, গোল গোল ঘুরিয়ে বেশ কিছুদিন সময়টাকে নষ্ট করে দেওয়া যাচ্ছে, এই জন্য এই দুর্নীতিবাজদের অন্যতম প্রিয় পাত্র হচ্ছেন তিনি। সমস্ত দুর্নীতিবাজ, সেটা এই রাজ্যেরই হোক আর জাতীয় ক্ষেত্রেই হোক, দেখবেন প্রত্যেকের আইনজীবী হিসেবে রয়েছে এই কপিল সিব্বাল। শুধুমাত্র তাই নয়, যখন এই রাজ্যের শাসকের বিরুদ্ধে, এই রাজ্যের প্রশাসনের বিরুদ্ধে সরাসরি অভিযোগ ওঠে, তাদেরও ডিফেন্ড করার জন্য কোটি কোটি টাকা পকেটস্থ করে সহায় সম্বল দেন এই কপিল সিব্বাল। আর এবার কাশ্মীরের যে পরিস্থিতি হলো, সেই জায়গা থেকে প্রথমেই তার বক্তব্যটা শোনালাম, হয়তো ইংরেজিতে আছে, অনেকেই বুঝতে পারলেন না কি ধরনের শয়তানি চাল চালছেন, একবার নিজেরাই ভেবে দেখুন। তার বক্তব্য হচ্ছে এই যে বক্তব্য এখানে তিনি রাখলেন, এক পাকিস্তানকে জঙ্গি রাষ্ট্র ঘোষণা করে দিক ভারতবর্ষ, এবং তিনি তো সমর্থন করবে, বিরোধীরাও এখানে সমর্থন করবে। আর 2, যে জঙ্গিরা ধরা পড়বে সেই জঙ্গিদের ভারতবর্ষে নয়, বিচার প্রক্রিয়া ভারতবর্ষের বাইরেই নিয়ে চলে যেতে হবে, আন্তর্জাতিক আদালতে তাদের বিচার প্রক্রিয়া করতে হবে। এবার 2 নম্বর পয়েন্টটা আপনাদের সামনে আসি আগে, যে আন্তর্জাতিক আদালতে নিয়ে যাচ্ছে, ভারতবর্ষে বিচার করতে দিতে চাইছে না, এর মধ্যে কি শয়তানির গল্প রয়েছে। দেখুন, ভারতবর্ষে তুমি ধরলেন জঙ্গিরা যদি এনকাউন্টারে মারা যায় তো হয়েই গেল, কিন্তু যদি ধরা পড়ে, যেরকম ওই আজমল কাশব ধরা পড়েছিল, তখন একটা আইনি লড়াই চলবে এবং সেই আইনি প্রক্রিয়ার মাধ্যমেই প্রমাণিত হবে যে এরা দোষী এবং তারপর তাদের ফাঁসির সাজা হবে বা আদালত যেটা মনে করবে সেই জায়গাটা হবে। কিন্তু সেই আইনি লড়াইটা লড়তে গেলে একজন তো আইনজীবী লাগবে। এখন কপিল সিব্বালরা যদি এই অবস্থায় এই জঙ্গিদের আইনজীবী হয়ে দাঁড়ান, তাহলে দেশের মানুষই তাদের যা সবক শেখানোর শিখিয়ে দেবেন। অর্থাৎ এই জঙ্গিদের পক্ষে কোনো রকম কোনো আইনজীবীকে পাওয়া যাবে না যারা তাদেরকে ডিফেন্ড করতে পারে। তার মানে আইনজীবী যদি পাওয়া না যায়, এদের শাস্তিটা নিশ্চিত হয়ে যাবে। এদের বাঁচানো যাবে কি করে? কেননা ভারতবর্ষের হিন্দুরা যেভাবে জেগে উঠেছে এবং যে জায়গা থেকে সমস্ত কিছু চলছে, যেভাবে স্বাধীনতার এতদিন পরেও ভারতবর্ষকে হিন্দুত্বের ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, তার বিরুদ্ধে কিন্তু এবার হিন্দুরা অনেক বেশি সজাগ হয়ে গেছে। ফলে এই কপিল সিব্বালদের আর রেহাই দেবে না। আর সেই ভয় থেকে এরা এখন আর কিন্তু এদেরকে সরাসরি ডিফেন্ড করতে পারবে না। তাহলে এই জঙ্গিদের কি করে বাঁচানো যাবে? এই জেহাদিদের কি করে বাঁচানো যাবে? সোজা আন্তর্জাতিক আদালতে নিয়ে চলে যাও।
এবার যে মুহূর্তে মামলাটা আন্তর্জাতিক আদালতে চলে যাবে, সেখানে আন্তর্জাতিক স্তর থেকে বহু আইনজীবী সেখানে অ্যাপয়েন্টেড হতে পারে। সেখানে আর কপিল সিব্বালদের কোনো দায় থাকবে না, এবং সেখানে তারা আবার যুক্তিতর্কের প্যাঁচ দিয়ে করে বিভিন্ন রকম করে সেটাকে ডিলে করার চেষ্টা করবে। মানে ওদের বাঁচার একটা চেষ্টা চলবে সেখানে অ্যাটলিস্ট, যেটা ভারতবর্ষের মধ্যে বিচার প্রক্রিয়া হলে হওয়া সম্ভব নয়। ভাবুন তো, যে জেহাদিরা, যে জঙ্গিরা কালকে শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য কাশ্মীরে এতগুলো ভারতীয় হিন্দুকে মেরে ফেললো গুলি করে নির্বিচারে, তাদের বাঁচানোর জন্য এইভাবে মরিয়া চেষ্টা চালাচ্ছে কপিল সিব্বাল। কতখানি দেশপ্রেমী মানুষ বুঝতে পারছেন? আর ২ নম্বর, মানে যে পয়েন্টটা প্রথমে বললাম যে কাশ্মীরকে জঙ্গি রাষ্ট্র ঘোষণা করে দাও, তাতে তিনিও সমর্থন করবেন এবং বিরোধীরাও নাকি সমর্থন করবে। এবার এই জায়গাটা তো দেখলে ভালোই মনে হবে শুনলে যে সত্যিই তো পাকিস্তান আমাদের সবসময় ডিস্টার্ব করে এসছে। পাকিস্তান থেকে সবসময় জঙ্গিমূলক কার্যকলাপ হয়েছে। অতীতে নরেন্দ্র মোদীর নেতৃত্বেই আমরা দেখেছি সেখানে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে। তো সেই পাকিস্তানকে জঙ্গি রাষ্ট্র ঘোষণা করতে বলছেন, বেশ ভালো কথাই তো বলেছেন। না, ইকুয়েশনটা এখানেও অন্যরকম আছে। এক, আপনি একটা দেশকে জঙ্গি রাষ্ট্র ঘোষণা করছেন, তাহলে জঙ্গি রাষ্ট্র ঘোষণা করলে সেটা সাথে সাথে রাষ্ট্রসংঘ সেখান থেকে ডাক পারবে যে তোমরা একটা দেশকে জঙ্গি রাষ্ট্র কেন করছো। এবার সেখানে গিয়েও আইনি লড়াই চলবে, সেখানে গিয়েও কথার লড়াই চলবে, যুক্তিতর্কের লড়াই চলবে, এবং যে পুরো ইস্যুটা আছে সেখান থেকে কিন্তু দৃষ্টিটা ঘুরে যাবে। নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2, যে মুহূর্তে পাকিস্তানকে জঙ্গি রাষ্ট্র ঘোষণা করা হবে, সেই মুহূর্তে মুসলিম যে কান্ট্রিগুলো সারা বিশ্বে রয়েছে তারা কিন্তু ইউনাইটেড হয়ে যাবে এবং তারা ভারত বিরোধী শক্তি হিসেবে চলে আসবে, যে তাদের একজন জাত ভাই দেশ, তাকে জঙ্গি রাষ্ট্র বলা হচ্ছে, সুতরাং সেই জায়গা থেকে ভারতের বিরুদ্ধে করতে হবে। এবং এই যে জঙ্গিমূলক কার্যকলাপ রয়েছে তার পুরো ফোর্সটা এসে তখন পাকিস্তানকে সাপোর্ট করবে, এবং পাকিস্তানি সেনার সাপোর্টে ভারতবর্ষে বিশেষ করে কাশ্মীরে আরও বেশি জঙ্গিমূলক কার্যকলাপ শুরু হয়ে যাবে। একটা বহিঃশত্রুর আক্রমণ হওয়ার সমূহ সম্ভাবনা হবে, এবং সেটাকে প্রতিহত করার ক্ষমতা ভারতীয় সেনার আছে। কিন্তু যখনই এই ধরনের জঙ্গি, এবং সেটা একটা মাস স্কেলে হয়, একটা বিশাল বড় জায়গা থেকে হয়, সেখানে করতে গেলে আমাদের সেনা জওয়ানরাও মরবেন, এবং সেখানে আমাদের যে রসদ আছে, আমাদের যে অর্থনৈতিক অবস্থা আছে, সেগুলোও কিন্তু ক্ষতি হবে। তাহলে সেই জায়গা থেকে দেশের উন্নতিটা, দেশের ভালোটা কি করে হচ্ছে? এবং ৩, যেটা আরো বড় জায়গা হবে, যে মুহূর্তে পাকিস্তানকে জঙ্গি রাষ্ট্র ঘোষণা করে দেওয়া হবে, এরাই পিছন থেকে ময়দানে নামবে। নেমে এই দেশে ওই ধর্মাবলম্বী যে মানুষগুলো রয়েছে তাদের মাথাটা চিবিয়ে চিবিয়ে খাবে, যেরকম ওয়াকফ আইন নিয়ে খাচ্ছে, যে ওয়াকফ আইন এসেছে তোমাদের সমস্ত সম্পত্তি কেড়ে নেবে। যত এই দেশে সংখ্যালঘু মানুষ আছো সবার কাছ থেকে তাদের যে প্রার্থনার জায়গা রয়েছে, তাদের যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, সেই যে জায়গাগুলো রয়েছে সেগুলো কেড়ে নেওয়া হবে। সেরকমই এরা ওই জায়গাটা করবে। যে দেখেছো আজকে পাকিস্তানকে জঙ্গি রাষ্ট্র ঘোষণা করছে, এবার যদি পাকিস্তান যদি সত্যি সত্যি এই জায়গাটায় ওরা অ্যাটাক করে দেয়, এইখানটায় এরকম ঝামেলা করে দেয়, এবার তোমাদের উপর অ্যাটাকটা আসবে। ফলে এই এই সমাজের, এই সংখ্যালঘু সমাজের মানুষকে রীতিমতো ভয় পাইয়ে দেওয়া হবে। এবার যেহেতু ভয় পাইয়ে দেওয়া হবে, এরা কি করবে? এদের মধ্যে এমনি শিক্ষার আলো কম, যেটা খুব আনফর্চুনেট, কিন্তু স্বাধীনতার এতদিন পরেও ভোট ব্যাংকের জন্য শুধু এই সরকারগুলো, এদের দলগুলোই এই জায়গাটা করে রেখে দিয়েছে। তাহলে তারা কি করবে? তারা আবার হুল্লাল্লা করে রাস্তায় নেমে পড়বে। ভারতবর্ষের মধ্যে একটা নতুন করে ডামাডোল হয়ে যাবে, এবং ওই যে রাষ্ট্রসংঘে যখন যাবে তখন সেইখানে এইটাকে দলিল হিসেবে দেখানো হবে যে দেখেছো ভারতবর্ষের মধ্যের একটা বড় মানুষ, তখন বলা হবে না তারা কোন সম্প্রদায়ের মানুষ, বলে ভারতবর্ষের মধ্যের একটা বড় অংশের মানুষ, তারাই এই ঘোষণার বিরুদ্ধে গেছে। ভারত কি করে এটা ঘোষণা করতে পারে? মানে পুরোপুরি এটা ট্র্যাপ করার চেষ্টা করছে। এবং এখন যে জায়গাটা ভারত সরকারের সবথেকে বেশি প্রায়োরিটি রয়েছে, এক, কাশ্মীরটাকে সিকিউর করা, সেখানে পুরো চিরুনি তল্লাশি চালানো যাতে আর কোনো রকম কোনো জঙ্গির ব্যাপার না থাকে। দরকার হলে এক একটা বাড়ি গিয়ে যে ইন্ডিভিজুয়ালি সেগুলোকে চেক করার দরকার আছে, এই জায়গাটা করতে হবে। ২, সেখানকে সেখানকার মানুষের কনফিডেন্সটা বিল্ড আপ করতে হবে যে না, ভারতীয় সেনা পাশে আছে, তোমাদের এখানে কোনো রকম কোনো ঝামেলার জায়গা হবে না, আমরা সেই জায়গাটায় রয়েছি। যারা সেখানে পর্যটক আছেন, বহু পর্যটক আটকে পড়ে গেছেন, তারা কিন্তু আতঙ্কিত হয়ে রয়েছেন, তাদেরকে ফেরাবার ব্যবস্থা করতে হবে। ইতিমধ্যেই দেখেছেন বিভিন্ন এয়ারলাইন সংস্থা তারা কি করেছে, এই সুযোগটাকে কাজে লাগিয়ে টিকিটের প্রাইস প্রচুর বাড়িয়ে দিয়েছে। কোনো টিকিটের দাম ৪৩,০০০ টাকা, কোনোটার দাম ৬০,০০০ টাকা। এবার এই যে টিকিটের প্রাইস, এটা তো ভারত সরকারের হাতে নেই। ফলে সেইখানে একটা নতুন করে গুঞ্জন তৈরি করার চেষ্টা করা হচ্ছে, দেখেছো মোদিরা ব্যবসা করছে, কিন্তু আসল ঘটনা তা নয়। মোদিরা যেটা ব্যবস্থা করছেন যে রেলটা আমাদের হাতে রয়েছে, সুতরাং কাটরা থেকে তারা সরাসরি নয়াদিল্লি অব্দি ট্রেনের ব্যবস্থা করছে, এবং সেখানে ফ্রি অফ কস্ট যারা পর্যটকরা চলে আসতে চাইছেন তাদেরকে কিন্তু দিল্লি শিফট করিয়ে দিয়েছেন। তারপর দিল্লি থেকে যে যার ডেস্টিনেশনে যাওয়ার ব্যবস্থা করা হবে, সেই জায়গাটা তারা তৈরি করছেন। কিন্তু না, সেই সব কিছুর মাঝখানে এখন মূল এজেন্ডা কপিল সিব্বালদের হয়ে গেছে, এই রে
এত বড় কাণ্ড করে দিয়েছে, হিন্দুদের বেছে বেছে মেরেছে, এবার তো আর এই জেহাদিগুলোকে ছাড়বে না। হয় এনকাউন্টারে মেরে দেবে, সেখানে তো আর কিছু করার নেই। কিন্তু যদি এদেরকে ধরে গ্রেপ্তার করে, এবং দেখুন অনেকেই বলবেন যে এদেরকে এনকাউন্টার করে দেওয়াটাই বেস্ট উপায়। এনকাউন্টার করে দেওয়াটা বেস্ট উপায় নয়। এদের মধ্যে একটা অংশকে কিন্তু ক্যাপচার করতে হবে। কেননা এদের আর কি প্ল্যানিং রয়েছে, কারা কারা রয়েছে, কোথা থেকে ফান্ডিং হয়েছে, এই সমস্ত তথ্য আনার জায়গা কিন্তু রয়েছে। সেগুলো অন্য সোর্স থেকেও আসবে। কিন্তু যারা এই জেহাদি গোষ্ঠীটা কালকে আক্রমণ চালিয়েছে, তাদের মধ্যে থেকে এই জায়গাটা আসাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সিকিউরিটির দিক থেকে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবার ধরা পড়েছে মানে তাদেরকে জামাই আদরে রাখা হবে তা নয়, তাদেরকে তাদের প্রপার বিচার প্রক্রিয়া হবে, এবং সেই বিচার প্রক্রিয়া করে তাদেরকে কিন্তু ফাঁসির মঞ্চ বা আদালত যেটা মনে করবে সর্বোচ্চ শাস্তি, সেটা এদের হবে। এদেরকে কেউ রক্ষা করতে পারবে না। এবার এদেরকে বাঁচাতে তো হবে। সেই জন্য বাঁচানোর জন্য যেহেতু এরা ময়দানে নামতে পারবে না, তাহলে এই দেশের হিন্দুরা এদেরকে সবক শিখিয়ে দেবে। পুরো মামলাটাই বলছে ভারতবর্ষে রাখার দরকার নেই, চলে যাও আন্তর্জাতিক আদালতে। এবং আরেকটাও সোর্স থেকে আমি জানছিলাম, যদিও আমি এটা কনফার্ম নই, কিন্তু সেটা বলছে এই যে ফ্রান্সের আন্তর্জাতিক আদালত আছে, সেখানে কিছু একটা বিশেষ চুক্তি আছে, যে চুক্তিটাই ভারতবর্ষ সাইন করেনি, এবং সেই জন্য খুব সম্ভবত ভারতবর্ষকে অন্য কোনো দেশ থেকে হায়ার করতে হবে আইনজীবী। আবারও বলছি, এটা কিন্তু ভেরিফাইড নয়। এটা আমি এক্স হ্যান্ডেলে বেশ কিছু মানুষের পোস্টিং দেখলাম, সেটা হয়তো হতে পারে। মানে বেসিক্যালি ওই আন্তর্জাতিক আদালতে লড়তে গেলে ভারত একটু ব্যাকফুটেই থাকবে, যেহেতু ওই চুক্তিটা এখনো স্বাক্ষর হয়নি, ভারতবর্ষ সেটা স্বাক্ষর করেনি। কিন্তু বারবারই বলা হয় ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, এবং গণতন্ত্রের অন্যতম প্রধান স্তম্ভ হচ্ছে বিচার ব্যবস্থা, এবং সেই বিচার ব্যবস্থা এতখানি স্ট্রং, সেখানে ওয়াক অফ আইন তৈরি করে দিলে লোকসভা রাজ্যসভার ঊর্ধ্বে গিয়ে সেই বিচার ব্যবস্থা বলে দেয় যে এই আইন এখন আপাতত কিছুদিন স্টে রইল, এই আইনের এই অংশগুলো স্টে করলাম। সেখানে ভারতবর্ষের সংবিধান যেখানে পরিষ্কারভাবে বলে দেয় যে রাষ্ট্রপতি বা রাজ্যপাল সই না করলে কোনো বিল আইনে পরিণত হবে না, সেই আদালত বলে দেয় যে না, এই সই করারও দরকার নেই। সেখানে কনস্টিটিউশনাল বেঞ্চ না করেও দুজনের ডিভিশন বেঞ্চ তারা বলে দিচ্ছে এগুলো হবে। সেই বিচার ব্যবস্থার উপর আর আস্থা রাখতে পারছেন না, আন্তর্জাতিক আদালতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে, এবং পাকিস্তানকে জঙ্গি রাষ্ট্র ঘোষণা করিয়ে একটা চাপ সৃষ্টি করার চেষ্টা, যাতে করে দেশের ভেতরে দেশের বাইরে একটা গন্ডগোল লেগে যায় এবং সামগ্রিক পরিস্থিতিটা গুলিয়ে যায়। ভাবুন একবার, এতদিন ধরে এই দেশের দুর্নীতিবাজদের আইনি সহায়তা দিয়ে বেশ মোটা টাকা কামাচ্ছিলেন, সে তার পকেটের জন্য তিনি করছিলেন, ঠিক আছে করতে পারেন। এতদিন নিজের স্বার্থে যে যখন যেদিকে রাজনৈতিক গতি আছে সেই দিকে চলে যাচ্ছিলেন, বেশ, সেটাও না হয় বুঝলাম যে ক্ষমতার লোভে তিনি করছিলেন। কিন্তু এখন যখন ভারতবর্ষের উপর অ্যাটাক হয়েছে, ভারতীয় হিন্দুদের উপর অ্যাটাক হয়েছে, গোটা ভারতীয় হিন্দু সমাজের ইউনাইটেড হওয়ার সময় হয়ে এসেছে, এবং দেশের সরকারের পাশে থাকার সময় হয়ে এসেছে, তখন সরকারকে বেকায়দায় ফেলে দেওয়ার জন্য কপিল সিব্বলদের এই গেম দেখুন। কি বলবেন এই নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।